যেমন কবিতা, ছড়া, নৃত্য, চিত্রকলা প্রভৃতি তাতেই যেন সম্পূর্ণ। তিনি তো আমাদের এই ঋতু বৈচিত্র্যময় দেশের সঠিক ঋতুগুলির বৈচিত্র্য পূর্ণকারী। তিনি গ্রীষ্মের দাবদাহে, মেঘের ঘনঘটায়, বর্ষার বরিশানে, হৈমন্তিকতায় শীতলতা, বাসন্তিকতার ছোঁয়া যেন তার প্রাণ মন উজাড় করা এক প্রচ্ছন্নতা মোহিত ধারার এক উচ্ছলতা। কবি এক মাধুর্যের পূজারী। তিনি অমোঘ প্রেম সৃষ্টি করে এই বিশ্ব জাতিকে দান করেছে এক শাশ্বত চিরন্তন ও অবিরাম প্রেমধারা, যার সেই অমৃত ধারা পান করে মানুষ পেয়েছে এক অনন্ত সরল জীবন। হে জীবন অবতার, প্রণাম। প্রণাম জানাই তোমাকে শতকোটি, আমাদেরকে এত সমৃদ্ধ করার জন্য, তোমার অমৃত সুধা পান করানোর জন্য। তুমি যেমন ছেয়ে আছো এই হিমালয়ে, তেমনি আছো সমুদ্র সৈকতে, তেমনি আছো ছোট্ট নদীতে ও তার পারুরা সাথে। তুমি তো আছো রান্নার ভেসে। হ্যাঁ, অনেকেই হয়তো জানেন না, রবীন্দ্রনাথ নিজেও ছিলেন খুব সুরাধন ও রন্ধন পরিবেশীয় করে। তুমি তো এই জীবনের চির মরিচিকা আলেয়ার উপর আভা প্রদান করেছো, সরস করে তুলেছো। তোমার কাছে যে বড্ড ঋণী হয়ে রয়ে গেলাম, এই ঋণ নিয়েই তো আছি, চলে যাচ্ছে জীবন। কতটুকুই বা দিতে পারলাম তোমাকে, কতটুকুই বা ঋণ পরিশোধ করতে পারলাম। তাই ধৃষ্টতাও করি না, শুধু তোমার শ্রদ্ধাঞ্জলিতে নিজের আনন্দ এবং আত্মতৃপ্তি কাজ করে চলি মা। তুমি শাশ্বত, তোমার অসীমে প্রাণখানি নিয়ে যত দূর যাবো তাতেই তো রয়েছে সার্থকতা, তাতেই তো আছে ভালোবাসা কিন্তু প্রকাশ ও তার কৌশল। তুমি তো বলিলে, তাই বলি নতুন। তুমি বারবার এসো, আমাদের সুযোগ করে দাও এই হৃদয় আন্দোলনকারী ভালোবাসার বহিঃপ্রকাশ করার জন্য। হে কবি, তোমার প্রকাশ সূর্যের মতো, তোমার অধিকা হয়ে উন্মোচন। দান করেছে, যা করেছে দান আমাদের, তার দেশে বিলাতে মনোমোর নহে রাজি আজকে দিনে দাঁড়িয়ে। আজকে দিনে তোমার অসীমে প্রাণখানি নিয়ে হৃদয় একটাই গানে গুঞ্জরিত হয়ে উঠবে, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে। তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। নমস্কার। রবীন্দ্র কথাটি আজ ঝড়ের মাস বৈশাখ। এই বৈশাখের মতোই রবি ঠাকুরের জন্ম। সোনার আশ্বিনে নয়, হিমের রাতের অঘ্রাণে নয়, ফুল রাঙানো ফাগুনে নয়, এই খর ক্ষিপ্র বৈশাখী তাঁর জন্ম। এই খ্যাপা বৈশাখের বৈদিক তিলক দিয়ে সাজানো তার জন্মদিনের ললাট। বৈশাখে প্রকৃতির নতুন জন্ম, আমাদেরও নতুন জন্ম এই বৈশাখে। 25শে বৈশাখে রবি ঠাকুরের জন্মদিনে দেখতে হবে ক্যালেন্ডার, জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে। আগে থেকেই বুকের মধ্যে সারা ওঠে, 25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। বছরে একটা দিনের জন্য তারা নতুন হয়ে যায়। চারপাশে নীলে লালে সবুজে হলুদে রঙিন ফুলের আলপনায়, মাঝখানে খয়েরি রঙের সুতোয় রোজ দুপুরের না ঘুমানো চোখে
সেই চারটি লাইন। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। শুধু কি সূচি কাজে না, বিদেশকে চোখের সামনে দৃষ্টান্ত করে রাখার আন্তর্জাতিকতা রবি ঠাকুরের আমাদের সংস্কৃতিকে মাটির কাছাকাছি এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পে রবি ঠাকুর আমাদের সভ্যতাকে দানবের হাত থেকে ছিনিয়ে নেওয়ার সংগ্রামে রবি ঠাকুর আকাশে মাটিতে মনে এত যে বৃষ্টি পড়ে তার ছন্দ রবি ঠাকুরের, এত যে ফুল ফুটে তার গন্ধ রবি ঠাকুরের। তাই প্রতিদিন তার জন্ম, কোনো দিনই তার মৃত্যু নেই। কালের কালা পাহাড়ে সে কোনো দিন যদি ভারতবর্ষ থেকে সমস্ত ঠাকুরের পুজোর প্রদীপ নিভিয়ে দিয়ে যায়, তবু একটি ঠাকুরের প্রদীপ চিরকাল থাকবে মাটির সঙ্গে গাঁথা। কোন ঠাকুর? রবি ঠাকুর। রবি ঠাকুর। বিপ্লবটাকে একটু ডেকে নেব আমাদের সবার।
জানানোর জন্য সকলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে। মাননীয় ওএসডি স্যার ডক্টর দেবাশিস ভট্টাচার্য মহাশয়কে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে কিছু কথা বলার জন্য আহ্বান জানাই। সমবেত সম্মানীয় অধ্যক্ষ, সমবেত সমবেত সম্মানীয় অধ্যক্ষ মহোদয় রমেশ ভাই এবং আমাদের কলেজের ডিএলএড ডিপার্টমেন্টের এইচওডি অনুপমা চক্রবর্তী, অন্যান্য সকল সহকর্মী বৃন্দ, শিক্ষক এবং অশিক্ষক, সর্বস্তরের সহকর্মী বৃন্দ, আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আজ বিশ্বকবি রবীন্দ্রনাথের 164তম জন্মতিথি উপলক্ষে এই অনুষ্ঠানে আমার প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথের শ্রীচরণ কমলে আমার শতকোটি প্রণাম। রবীন্দ্রনাথকে নিয়ে তার সাহিত্য, তার গান, তার কবিতা, নাটক, প্রবন্ধ, শিক্ষা দর্শন, এগুলো নিয়ে দেশে বিদেশে বহু আলোচনা হয়েছে। তাই তার পুনরাবৃত্তিতে না গিয়ে আমি রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু ইনফরমেশন, কিছু তথ্য যেটা সকলের কাজে লাগবে, সেরকম কিছু কথা বলবো যা হয়তো সবার কাছে খুব ইন্টারেস্টিং হবে। আমরা অনেকেই জানি না যে রবীন্দ্রনাথ 60 বছর বয়সে at the age of 60 তিনি তুলি ধরেছিলেন, অর্থাৎ ফাইন আর্টস নিয়ে তার ভাবনা চিন্তা এবং ফাইন আর্টসের বই প্রকাশ শুরু করেছিলেন 60 বছর বয়সে। কিন্তু এই সময়ে তিনি যে অসাধারণ ফাইন আর্টস শিল্পকলা সৃষ্টি করেছেন তা ইউরোপের বিভিন্ন জায়গায় প্রদর্শনীতে ব্যবহৃত হয়েছে এবং সারা বিশ্ব জুড়ে সাড়া ফেলেছিল। বিশেষ করে তার কালার স্কিমটা একেবারে অনন্য। আজ পর্যন্ত কেউ ওই কালার স্কিমে ধারে কাছে আসেনি। কত ব্যঞ্জনা তার কালার স্কিমে আমরা দেখতে পেয়েছি এবং তার নান্দনিকতার বহিঃপ্রকাশ ছিল সম্পূর্ণ অপডেট। এগুলো নিয়ে গবেষণা শুরু হয় এবং গবেষণার পরে জানা যায় এই কালার স্কিমটা এসেছে তার সহজাতভাবে, কারণ রবীন্দ্রনাথ ছিলেন লাল সবুজ বর্ণাঢ্য কালার লাইট, লাল সবুজ বর্ণাঢ্য। ফার্স্ট এশিয়ান এবং ফার্স্ট নন ইউরোপিয়ান হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার রবীন্দ্রনাথই ছিনিয়ে। He was the man behind 3 national anthems for India, for Bangladesh and for Sri Lanka. এটা অনেকেই জানি আমরা। এরপরে তথ্যটা রাজা পঞ্চম জর্জ, ইংল্যান্ডের রাজা, তিনি যে সম্মান দিয়েছিলেন, যেটা সর্বশ্রেষ্ঠ সম্মান হিসেবে তৎকালীন ব্রিটেনে গ্রাহ্য হতো, সেটা হলো
নাইটহুড। এই নাইটহুড দিয়েছিলেন 1915 সালে। কিন্তু কি তেজস্বী মানুষ এই রবীন্দ্রনাথ, যে তিনি তার এই নাইটহুড প্রত্যাখ্যান করেছিলেন জালিয়ানওয়ালাবাগের নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে 1919 সালে। বিখ্যাত বিজ্ঞানী, আমরা অনেক সময় মনে করি সাহিত্য এবং বিজ্ঞান দুটো আলাদা দিকে চলে, কিন্তু বিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন, তিনিও একজন নোবেল প্রাইজ উইনার, তিনি রবীন্দ্রনাথের কাছে এসেছিলেন। একজন ফিজিসিস্ট, ভাবুন, একজন ফিজিসিস্ট এসেছেন একজন নোবেল লরেটের কাছে এবং লিটারেরি পার্সনের কাছে। কি জানতে? और एक कन्वर्सेशन করার জন্য কি জানতেন যে ঈশ্বরের অস্তিত্ব কোথায়, গড অ্যান্ড রিয়েলিটি, এই দুটোর মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য কোথায় সম্পর্ক, সেই সম্পর্ক খুঁজে বেরিয়েছেন অ্যালবার্ট আইনস্টাইন সারা পৃথিবী জুড়ে, এবং তিনি রবীন্দ্রনাথের কাছে। অনেক সময় অনেক ইন্টারভিউতে, সাহিত্যের ইন্টারভিউতে প্রশ্ন আসে, হু ইজ দ্য গড অফ বেঙ্গল, হু ইজ দ্য গড অফ বেঙ্গল। অনেকেই তখন আমরা ভাবি বার্ড বলতে বোধ হয় তার স্পেলিংটা ভাবা হচ্ছে BIRD, না, এখানে বার্ড স্পেলিংটা হচ্ছে BARD, বার্ড। মানেটা আমি এখন আলোচনা করি সব ছোট, তাই ব্যাখ্যায় গেলাম না, অনেকেই দেখে নেবেন। Who is the god of Bengal? BARD, bird. He was none other than Rabindranath. কেন তাকে বার্ড বলা হলো? বার্ড শব্দের অর্থটা কি যাদের জানা আছে তারা বুঝতে পারছে, যাদের জানা নেই সেইসব ছাত্রছাত্রীদের বলবো যে তারা বিষয়টি বুঝে দেখতে এবং তাদের জ্ঞান সমৃদ্ধ হবে। রবীন্দ্রনাথকে বলা হয় একজন মিস্টিক পোয়েট, মিস্টিক পোয়েট, কারণ তার কাব্যে, সঙ্গীতে, নাট্য ব্যঞ্জনায় ঈশ্বর বা ব্রহ্ম চেতনার উপলব্ধি সর্বত্র বিরাজ করে। প্রতিটি রচনার মধ্যে তিনি ঈশ্বরকে ছুঁয়ে গেছেন। একজন মানুষ, তিনি ব্রাহ্ম ধর্মে থেকে এসেছেন, সেই রকম একজন মানুষ যার পরিবার ছিল ব্রাহ্মণ, সেই মানুষটা তার কাব্যে, সঙ্গীতে, নাট্য ব্যঞ্জনায় সর্বত্র ঈশ্বর বা ব্রহ্ম চেতনার উপলব্ধি করেছেন। বিখ্যাত কাব্যগ্রন্থ মানুষকে তিনি বলেছেন, আর কত দূরে আছে সে আনন্দ ধাম, আমি শ্রান্ত, আমি অদ্ভুত, আমি পথ নাহি জানি, বড় কৃপা অনাথে বিশ্ব জনজন, বিশ্ব জনজন। আর একটু আগে আমাদের স্নেহের ছাত্র অনিরুদ্ধ অসাধারণ একটি গান গিয়েছে, কিন্তু সেই গানের মধ্যেও কিন্তু আমরা পেয়েছি মিস্টিক রবীন্দ্রনাথকে। তিনি প্রতিটি কাব্যগ্রন্থ তার ঈশ্বর চেতনায় আবিষ্ট, এবং এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থেও তিনি ভূমিকা লিখেছেন, ইন্ট্রোডাকশন লিখেছিলেন। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বিখ্যাত ইংরেজ কবি W.B. ইয়েটসের লেখা কাব্যগ্রন্থ। তা অনিরুদ্ধ এটা বলেছে, কোথায় ঈশ্বর চেতনা, এটা উপলব্ধি করার জন্য জায়গাটা আমি একটু পুনরাবৃত্তি করতে চাইছি। You were hidden in my heart, but I did not see you. I looked outwards, not within myself. আমার বিহার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, আমার হৃদয় পানে চাইনি, আমার হৃদয় পানে চাইনি। আমাদের
বিএড এবং বিএড কলেজে সমস্ত ছাত্রছাত্রীবৃন্দ যারা আজকে এই সুন্দর রবীন্দ্র জয়ন্তী আমাদের উপহার দিল, তার সঙ্গে সমস্ত ফ্যাকাল্টি এবং যারা অর্গানাইজিং মেম্বার, কালচারাল কমিটি, একাডেমিক কমিটি, সকলকে আমার হার্দিক অভিনন্দন জানাই। মাননীয় যোগেশচন্দ্র জোরদার স্যারকে আহ্বান জানাই এটি লাবণ্যে পূর্ণ প্রাণের সঙ্গে গানটি পরিবেশনের জন্য, এবং হারমোনিয়ামে সহযোগিতা করবে স্বাগতা দিকে। স্বাগতা দিকে একটু ডেকে নিচ্ছি। আমার প্রিয় ছাত্রছাত্রী, তাদেরকে অনেক ভালোবাসা জানাই। আজকে তরুণদের 163 দিন জন্মদিবসে আমি একটা রবীন্দ্রসঙ্গীত গাওয়ার চেষ্টা করছি। এই গানটা আমি 35 বছর আগে রবীন্দ্র সদনে সুবিনয় রায় তার কণ্ঠে আমি শুনেছিলাম এবং আমার ইন্টারেস্টে সেই গানটি করেছিলেন। খুব ভালো লেগেছিল। ও স্টেজে যখন ছিলাম আমি সেখানে কিছু রবীন্দ্রসঙ্গীত করেছি, এইটা আমার এখানে প্রথম। তো রবিবারে পদ্মশ্রী সুচিত্রা মিত্র এবং সুমিনা রায়ের প্রোগ্রাম ছিল রবীন্দ্র সদন। তখন আমি রবীন্দ্র সদন লন্ডন একাডেমি অফ ফাইন আর্টস এইসব দপ্তরে খুব ঘোরাঘুরি করতাম এবং রাজনৈতিক চিন্তাধারায় নিজেকে নিয়োজিত করেছিলাম। তো রবীন্দ্রসঙ্গীত খুব ভালোবাসি, এখন শিখেছিলামও। তো একটা চেষ্টা করছি গানটা খুব করি, ভুল ত্রুটি হলে সবাই মার্জনা করে নেবেন। Oh,
জন্য একটা আবেদন চেষ্টা করছি। এত সুন্দর গান শোনানোর জন্য স্যার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আগমন। তখন রাত্রি আঘাত হলো, শান্ত হলো কাজ। আমরা মনে ভেবেছিলেন আসবে না কেউ আজ। মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো। দু একজন বলেছিল আসবে মহারাজ। আমরা হেসে বলেছিলেন আসবে না কেউ আজ। দাঁড়িয়ে যেন আঘাত হলো, শুনেছিলেন সবে। আমরা তখন বলেছিলেন বাতাস বুঝি হবে। নিবিড় প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেন আলস করে। দু একজন বলেছিল দুধ এনো না তবে। আমরা হেসে বলেছিলেন বাতাস বুঝি হবে। নিশীথ রাতে শোনা গেল কিসের যেন ধ্বনি। ঘুমের ঘরে ভেবেছিলেন মেঘের গর্জনে। ক্ষণে ক্ষণে চেতন করি কাঁপল ধরা ধরহরি। দু একজনে বলেছিল চাকার ঝনঝনি। ঘুমের ঘরে গভীর পড়া মেঘের গর্জনে। তখনও রাত আঁধার আছে, বেজে উঠল ফেরি। কে ফুকারে জাগো সবাই, আর করো না দেরি। বক্ষ পরে দুহাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে। দু একজনে কহে কানে রাজার ধ্বজা কেড়ে। আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি। কোথায় আলো, কোথায় মাল্য, কোথায় আয়োজন। রাজা আমার দেশে এলো, কোথায় সিংহাসন। হায় রে ভাগ্য, হায় রে লজ্জা, কোথায় সভা, কোথায় সজ্জা। দু একজনে কহে কানে বৃথাই ক্রন্দন। রিক্ত করে শূন্য ঘরে করো ভক্ষণ। ওরে দুয়ার খুলে দে, বাজা শঙ্খ বাজা। গভীর রাতে এসেছি আজ, আধার ঘরের রাজা।
এলো দুঃখ রাখেন রাধা। সকল অধ্যাপক অধ্যাপিকা মণ্ডলী মহাশয় মহাশয়াদেরকে প্রণাম জানিয়ে ও আমার সকল সহকারী বৃন্দদেরকে ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য পেশ করছি। আমরা জানি শিক্ষা হল সমাজ তথা জাতির মেরুদণ্ড। যে দেশ শিক্ষার দিক দিয়ে যতটা উন্নতির চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে সেই দেশ তত উন্নতি লাভ করেছে। এটা পশ্চিমের বিশ্বের দেশগুলো এবং ইউরোপ কান্ট্রির দেশগুলোর দিকে লক্ষ্য রাখলে বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হয়ে যায়। তবে বর্তমানে ভারতেও শিক্ষা ব্যবস্থার ব্যাপক অগ্রগতি ঘটছে। তবে এই অগ্রগতির পিছনে যে সকল মনীষীদের অবদান অনস্বীকার্য, তাদের মধ্যে অন্যতম হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তার প্রথাগত বিদ্যালয় জীবনে যে জীবনাদর্শন পরবর্তী সময়ে তার শিক্ষা দর্শনে ব্যাপক প্রভাব বিস্তার করেছিল। তার মতে প্রকৃত শিক্ষা আমরা তাকেই বলব যা কেবলমাত্র আমাদেরকে তথ্য পরিবেশন করে না, বিশ্ব সত্তার সঙ্গে সংগতি বিধান ঘটিয়ে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে চলে। একজন শিক্ষার্থী বা ব্যক্তি যথার্থ ব্যক্তিত্ব বিকাশ সাধনের ক্ষেত্রে ও বিশ্ব সত্তার সাথে জীবসত্তার যথার্থ মিলনেই হল প্রকৃত শিক্ষা। সেজন্য তিনি শিক্ষাকে জীবনমুখী, আনন্দময় ও স্বতঃস্ফূর্ত এক প্রক্রিয়া হিসাবে ব্যাখ্যা করেছেন। রবীন্দ্রনাথ প্রবর্তিত পাঠ্যক্রম ছিল সুবিস্তৃত। তার মতে পাঠ্যক্রম হবে সংস্কৃতির ধারক ও বাহক, যার মধ্য দিয়ে একজন শিক্ষার্থী তার নিজস্ব রুচি পছন্দ অনুযায়ী
তার জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার রসদ পাবে। সেজন্য তিনি বিদ্যালয় পাঠ্যক্রমের মধ্যে নানান বিষয় অন্তর্ভুক্ত করে গেছিলেন, যেমন ভাষা, সাহিত্য, সঙ্গীত, গণিত, বিজ্ঞান প্রভৃতি। শুধু তাই নয়, তার সাথে সাথে তিনি পাশ্চাত্য শিক্ষাকেও পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির জন্য সুপারিশ করেছিলেন। ভারতীয়দের মধ্যে ভাষা শিক্ষা ও ভারতীয় সংস্কৃতির বিকাশ সাধনের জন্য তিনি পাঠ্যক্রমের মধ্যে আরও কিছু বিষয় অন্তর্ভুক্তির কথা বলেছিলেন, যেমন মহাভারত, রামায়ণ প্রভৃতি। তার মতে শিক্ষার উদ্দেশ্য হবে একজন ব্যক্তিত্বে তার শ্রেষ্ঠত্বের অধিকারী হিসাবে গড়ে তোলা, তার মধ্যে প্রকৃত জীবনাদর্শ গঠন করা, এছাড়া তার প্রকাশভঙ্গিকে ছন্দময়ী করে তোলা, সর্বশেষ তার ব্যক্তিত্বকে কর্ম এবং নিষ্ঠাবান করে তোলা। তবে রবীন্দ্রনাথ ঠাকুর গতানুগতিক এই শিক্ষা পদ্ধতিকে ঘোর বিরোধিতা করেছিলেন। তার মতে এই বিদ্যালয়ের 4 দেওয়ালের মধ্যে আমরা যে শিক্ষা লাভ করি সেই শিক্ষা আমাদের যথার্থ জ্ঞান প্রদান করতে পারে না, কারণ শিক্ষা যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো স্থানে করতে পারে। সুখ যেমন আমাদের শিক্ষা প্রদান করে, দুঃখ থেকেও আমরা ঠিক তেমনভাবে শিক্ষা বা জ্ঞান অর্জন করতে পারি। তিনি তার জীবনাদর্শনে এবং শিক্ষা দর্শনে বেশ কিছু নীতির কথা উল্লেখ করেছিলেন, যেমন স্বাধীনতার নীতি, সৃজনশীলতার মাধ্যমে আত্মপ্রকাশের নীতি এবং প্রকৃতির সংস্পর্শে শিক্ষা গ্রহণ প্রভৃতি। এ প্রসঙ্গে তিনি বলতে গিয়ে বলেছিলেন যে একজন শিক্ষার্থী যাতে প্রকৃতির বলে প্রকৃতির স্নেহ ছায়া শিক্ষা লাভ করতে পারে সেই ব্যবস্থা তিনি শান্তিনিকেতনে করেছিলেন। এবং তিনি বলেছিলেন যে প্রকৃতি বলে জন্মগ্রহণ করে যদি আমরা প্রকৃতির শিক্ষা থেকে দূরে থাকি, সে শিক্ষা আমাদের যথার্থ হতে পারে না কখনো। একজন শিশু জন্মগ্রহণ করার পর তার পুষ্টির সামগ্রিক চাহিদা পূরণ করে মায়ের দুধ, ঠিক তেমনি একজন বাঙালি বা মানুষের তার সাহিত্য, ভাষাজ্ঞান সামগ্রিক দিক দিয়ে তার যথার্থ বিকাশ সাধন করে মাতৃভাষা। সেজন্য তিনি মাতৃভাষাকে মায়ের দুধের সাথে তুলনা করেছিলেন। সর্বশেষ বলব, তিনি এই প্রচলিত বা প্রথাগত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীরা যাতে তাদের ভবিষ্যৎ জীবনে তাদের কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়, মানে যে শিক্ষাটা অর্জন করছে বাস্তব প্রয়োগ করতে পারে, সেজন্য তিনি হাতে কলমে শিক্ষা ব্যবস্থার কথা বলেছিলেন, যেমন চারুশিল্প, কৃষিকাজ, গ্রামীণ উন্নয়নমূলক কাজকর্ম প্রভৃতি, যার মধ্য দিয়ে তারা তাদের বিকাশ সাধন করতে পারে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জানাই।
सहचरी सब नाच नाच तिलक गीत गाओ रे चंचल मंजीर कुंज गगन छाओ रे सजनिया बहु जाल कदी कनकली पछानिया सजनिया बहु जाल कदी कनकली पछानिया सुरभि तरह कुंज धवल गंधसली ठानिया सजनी सजनी नाकी माँ देख बहु जानिया सजनी सजनी नाकी माँ देख बहु जानिया সাবানের ঠান্ডা গন্ধ, অবিরাম জল ভরার শব্দ আর স্নান করতে করতে মায়ের খোলা গলায় নিজের মনে গেয়ে যাওয়া রবীন্দ্রসঙ্গীত। আমার কাছে রবীন্দ্রনাথ মানে এইসব। আমার কাছে রবীন্দ্রনাথ মানে 25শে বৈশাখের আনন্দ উৎসব নয়, 22শে শ্রাবণে ব্যথা নয়, জোড়াসাঁকো ঠাকুর বাড়ি কিংবা বোলপুরের বিষ্ণুঘাট। আমি কোথাও তাকে তেমন করে পাই না যেমন পাই আমার মায়ের খোলা গলার গানে। তবে তাও যেমন তেমন কিংবা যখন তখন নয়, সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসা শেষ বিকেলে মা যখন অফিস থেকে ফিরে স্নান ঘরে শুদ্ধ হতে যান তখন। আমার মায়ের একটি প্রিয় গান, কাঁদালে তুমি মোরে ভালোবাসারি খায়ে নিবিড় বেদনাতে ফুল খোলাকে গায়ে তোমারও অভিসারে যাব অগম পারে চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়। গানটা মায়ের মুখে শুনতে শুনতে এই গানটা কখন আমার আপনার হয়ে গেছে। সেদিন বিকেল হতে না হতে অন্ধকার ঘনিয়ে এলো। আমাদের বাগানে এক ভর্তি কচি কচি গাছগুলো এলোমেলো বাতাসে উথাল পাথাল হতে লাগলো। হঠাৎ মনে হলো প্রচন্ড ঝোড়ো বাতাসে গাছগুলো তো এখনই ছিঁড়ে ছুটে যাবে। তবু যেন ওরা দারুণ আনন্দে আছে। সেই প্রথম বুঝলাম কান্নার সঙ্গে ভালোবাসার একটা নিকট সম্পর্ক আছে, গভীর দুঃখের সঙ্গে আনন্দের। গাছেদের ভালো লাগা, চারপাশের প্রাকৃতিক উল্লাস আর আমার বুঝতে পারার ভালো লাগায় আমি কতক্ষণ ভূত হয়ে জানলার ধারে দাঁড়িয়েছিলাম। জানি না হঠাৎ চমক ফিরল যখন প্রথম বুঝতে পারলাম আমার ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ ভীষণ কি একটা ব্যথা আমার গলার কাছে চেপে ধরছে। এরই মধ্যে ঝম 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 বৃষ্টি শুরু হয়ে গেল। আমার কষ্ট, আমার ভালো লাগা সব কিছুকে ছাপিয়ে বৃষ্টির ধারা আমার সারা শরীর ঝাপটায় ভিজিয়ে দিল। ঝড় 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 বৃষ্টির অবিরাম ধারায় ভিজতে ভিজতে আমি মায়ের মতোই খোলা গলায় গাইতে লাগলাম, তোমার অভিসারে যাব চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়ে কাঁদালে তুমি মোরে ভালোবাসারি ঘায়ে কাঁদালে তুমি মোরে। অভিসার মানে কি মা? মা বলেন অভিসার? অভিসার আবার কোথায় পেলে? কেন তোমার গানে আমার গানে অভিসার? ও তোমারও অভিসারে যাব অগম পারে, ঠিক ওখানে অভিসার মানে যাওয়া, কিন্তু যাওয়া ততটা নয় যতটা যেতে চাওয়া। সব সবে ভিজে জামায় বাড়ি ফিরে দেখি বাবা অফিস থেকে ফিরে এসেছেন তখন। বললেন
যে অভিশ্বাস শব্দের মানেটুকু এখন আমি জানি, আজই জেনেছি ভালোবাসার আঘাতে কেমন করে কাঁদা যায়। এসব নিয়েই আমার রবীন্দ্রনাথকে আমি এইভাবেই মেঘলা আকাশে, বাদল বাতাসে, বিকেলের মরে যাওয়া আলো অন্ধকারে বারবার পেতে চাই, বছরের পর বছর, প্রতি বছর, যতদিন যাবে। ধন্যবাদ। শিক্ষিকা এবং আমার বড় আদরের শিক্ষার্থী, প্রথমেই একটা আজকে একটা ঘটনা ঘটে গেল, সেটা হচ্ছে গান। আমাকে জোর করে গাওয়ানো হলো, কোনো তাল নেই, লয় নেই, কিন্তু এদিকে ভাষায় বলা হচ্ছে গান এত সুন্দর হয়েছে, যাই হোক, প্রোগ্রাম বা অনুষ্ঠান যে গতিতে চলছে খুব সুন্দর, ডেকোরেশন এবং গান, নাচ, আবৃত্তি, কবিতা সব কিছু সত্যি খুব সুন্দর। কিন্তু যেটা অসুন্দর লাগে, গতবারেও বলেছি, এবারও বলছি, যে শিক্ষার্থী কম হচ্ছে। তোমাদের এত কম সংখ্যক সামনে, এটাই আমার সবচেয়ে খারাপ লাগে। তাছাড়া সব সুন্দর, সব সুন্দর। আর একটা কথা বলি, অ্যাকচুয়ালি আমি কোনোদিন স্টেজ প্রোগ্রামটা কোনোদিন করি, মানে গান, নাচ, আবৃত্তি একবার করেছিলাম বিএড যখন আমি করি, তখন একটা প্রোগ্রাম, আজকে জোর করে একটা প্রোগ্রাম, এই দুটো আমার জীবনে স্টেজ প্রোগ্রাম। যাই হোক, তো আজকে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমি একটা কথা বলে বক্তব্যকে দ্বিধায়িত করবো না, অনেকক্ষণ চলছে। আমি সবসময় চাই যে আমরা যেটুকু পড়ি, যেটুকু শিখি, যেটুকু জানি, সব কিছু অ্যাপ্লাই লেভেল, অর্থাৎ যা জানবো, যা পড়বো, যা শিখবো, সব প্রয়োগ করব। যদি তা প্রয়োগ করি তাহলে আমাদের জ্ঞান বৃথা। যাই কিছু করি, তোমার জ্ঞান ভান্ডার বিশাল, বাট তুমি পড়াতে পারো না, তোমার টিচিং লেভেল কিছু নেই, তাহলে তোমার জ্ঞান অ্যাকচুয়ালি আমার মনে হয় কোনো জিরো। অর্থাৎ প্রয়োগ করতে হবে। তো ঠাকুরের একটা লাইন আমি নেব, সেই লাইনটা বর্তমানে তার কতটা দরকার এবং আমরা কতটা প্রয়োগ করতে পারি সেটাই। লাইনটা খুবই পরিচিত, তোমরা সবাই জানো, সেটা হচ্ছে চিত্ত যেটা হয় শূন্য, পুত্র এটা শীল। মানে যদি আমাদের চিত্ত, মন যদি ভয় থাকে না, শূন্য হয়ে থাকে, তাহলে আমাদের শির, মানে বস্তু সব জায়গায় উঁচু করে বসতে পারে। অর্থাৎ বর্তমান দিনে, বর্তমান সময়ে, বর্তমান পরিস্থিতিতে তোমরা যখন এখানে আছো, যে তোমরা ভয় শূন্য হয়ে যে কোনো কাজ করো, সে পরীক্ষা হোক, যে লেখা হোক, প্রোগ্রাম হোক, নাচ হোক, গান হোক, অ্যাঙ্গানি হোক, যাই কিছু হোক, যদি আমরা ভীতিহীনভাবে কাজ করি, তাহলে আমাদের মস্তক, অর্থাৎ মস্তকের যে মাথা এই উঁচু নয়, বিপদ থেকে আমরা উঁচু হব। সেই জন্য আজকে এইটুকুনি কথা, ছোট্ট কথা, চেষ্টা করবো তোমরা মাথায় রাখবে বলে আমার বক্তব্য সমাপ্ত করছি। সকল শিক্ষক শিক্ষিকা, আমাদের অনারেবল প্রিন্সিপাল স্যার, সমস্ত আমাদের নন টিচিং স্টাফ অ্যান্ড সমস্ত আমাদের স্টুডেন্টদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে 2 লাইন 3 লাইনে আমার বক্তব্য সংক্ষিপ্ত করব। প্রথমত বলি, আজ 25শে বৈশাখ উদযাপন করছি আমরা
যদিও আজ ২৬শে বৈশাখ, আমরা ২৫শে বৈশাখ অনুষ্ঠানটা আজকে উদযাপন করছি একটা অত্যন্ত মনোমুগ্ধকর অনুষ্ঠানের মধ্যে দিয়ে, যেখানে আমরা শুরু থেকে এখনো পর্যন্ত শুধুমাত্র ক্রিয়েটিভিটি দেখেছি। প্রথমেই বলি, আলাদা আলাদা করে বলে সময় নষ্ট করব না, গান, নাচ, আবৃত্তি, সংক্ষিপ্ত বক্তব্য যাই আমরা দেখেছি প্রতিটাই অনবদ্য। আমি আমার বিএড এবং ডিএলএড এর উভয় স্টুডেন্টদেরকেই আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদের সামনে তুলে ধরার জন্য। তোমরা সবাই জানোই যে প্রত্যেক অনুষ্ঠানেরই অলমোস্ট শেষেই আমি আসি তোমাদের অনুষ্ঠানের একটা রিভিউ দিতে, যদিও সেটার অপেক্ষা রাখে না একদমই, কারণ আমরা প্রথম থেকেই বুঝে যাই যে কি একটা অসাধারণ অনুষ্ঠান আমরা পেতে চলেছি। আর তার মধ্যে আজকে একটা বড় পাওয়া হলো আমাদের রবি ঠাকুরকে সবার সামনে বিক্রমে তুলে ধরা। আমি বিক্রমের জন্য সবাইকে বলবো একটা হাততালি দিতে। তারপর আমি বলবো আমাদের স্টেজ অসাধারণ অনবদ্যভাবে সাজিয়ে তুলেছেন আমাদের দুজন ম্যাডামের, মানে তাদের সহযোগিতায় আমাদের ছাত্রছাত্রীরা ডক্টর মৌসুমী মল্লিক এবং তাপসী দাস ম্যাডামের সহযোগিতায় আমাদের স্টুডেন্টরা এত সুন্দরভাবে স্টেজটাকে সাজিয়ে দিয়েছে। আলপনা, এভরিথিং, সব কিছু ভীষণ ভীষণ সুন্দর। আর সব থেকে বড় কথা, তোমরা এতটা ভেবেছো আমাদের জন্য, আর নতুনভাবে অনেক কিছু পেয়েছি। স্যার একটা খুব মূল্যবান কথা বললেন যে চিত্ত জেতা, ভয় শূন্য, উচ্চ জেতা শিখ। এইটা বোধহয় খুব বড় একটা কথা। আজ আমি বহু স্টুডেন্টকে সেটা ফলো করে প্রোগ্রাম করতে দেখেছি। আজকে খুব ভালো একটা অনুষ্ঠান আমরা পেয়েছি এবং এমন কাউকে কাউকে আমি পারফর্ম করতে দেখেছি যাদেরকে বিগত দিনে আমি কোনোদিনই দেখিনি যে তারা পারফর্ম করেছে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এই পার্টিসিপেশনটাই ভীষণভাবে দরকার সব ক্ষেত্রে। সবাই ভীষণ ভালো থাকো। এখন আমাদের নাটকের জন্য আমাদের ছাত্রছাত্রীরা অলমোস্ট রেডি। আমি আর কথা বলে সময় নষ্ট করবো না, দিনটা ভালো কাটুক। ধন্যবাদ। একটা কবিতা এবং একটা গান এবং তার সাথে একটা নাটকীয় রূপ দান করার চেষ্টা করা হয়েছে। আমাদের তরফ থেকে আমরা বেস্ট দেওয়ার চেষ্টা করবো। আপনারা একটু ধৈর্য ধরে শুনে দেবেন। আজ কবিতা রবীন্দ্রনাথের বীরপুরুষ এবং তার কিছু গান দিয়ে শুরু হচ্ছে আজকে নাট্য কাব্যগীতি। আজকে নাট্য কাব্যগীতি শুরু হচ্ছে এখন।
মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পাখিতে মা চড়ে, দরজা দুটো একটু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টক বগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেয়ে ঘুরিয়ে আসে, মেয়ে ঘুরিয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেন যেন চূড়া দিঘির মাঠে। ধু ধু করে যেদিক পানি চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলেন কথা। আমি বলি ভয় পেও না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। চর কাটাতে মাঠ গিয়েছে ভেঙে, মাঝখানেতে পথ গিয়েছে ভেঙে। গরু বাছুর নেই তো কোনোখানে, সন্ধে হতে গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে। ধারে ওই যে কিসের আলো, গানের উৎসব হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার আলো। অন্ধকারের উৎসব হতে এমন সময় হারে ওই যে গাড়া আসতেছে ডাক ছেড়ে। তুমি যেন পালকিতে এক্ষণে ঠাকুর দেবতার স্মরণ করছো মনে। পেয়ারাগুলো পাশের কাটা বনে, পালকি ছেড়ে কাঁপছে থর থর। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন না করো। আমি ভয় করব না, ভয় করব না। আমি ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরব না, ভয় করব না। আমি ভয় করব না, ভয় করব না। তুমি বললে যাসনি ঘোড়া ওড়ে। আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনলে তোমার গায়ে দেবে কাঁটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই নিচে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে তোমার সঙ্গে ছিল, কি দুর্দশায় ভুতু দানা বলে। রোজ
রোজ কত কি ঘটে যাহা তাহার, এমন কেন সত্যি হয় না। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে বলতো সবাই শুনে, ভাগ্য খোকার সঙ্গে ছিল মায়ের কাছে। নমস্কার, নাটকের সবার আগে আমি কৃতজ্ঞতা জানাবো এই ডিএড কলেজের মাননীয় অধ্যক্ষ ডক্টর অমিত কুমার পাইক মহাশয়, মহাবিদ্যালয়ের ডিএড সেকশনের এইচওডি মাননীয় অনুপমা চক্রবর্তী, ফ্যাকাল্টি মেম্বার্স যারা আছে, ডক্টর মৌসুমী দত্ত, সবাইকে কৃতজ্ঞতা জানাই এত সুন্দর প্রোগ্রামটা করার জন্য। প্রথমে আমাদের অধ্যক্ষ এবং এইচওডি আমাদের কালচারগুলো যারা আছে তাদেরকে নিয়ে একটা মিটিং করা হয়েছিল। তারা আমাদেরকে একটা গাইড করেছিলেন যে কীভাবে আমরা এটা করবো। তারা একটা মিটিং হয়েছিল, মিটিং হয়ে যারা যারা প্রোগ্রাম করবে তাদের লিস্ট করে আগে থেকে তাদের কাছে অ্যাপ্রুভ করার পরে তারা সব দিক দিয়ে সহযোগিতা করেছে। মাইক সিস্টেম আজকে খুব ভালো ছিল, যার ফলে প্রোগ্রামটা খুব ভালো হয়েছে। কিন্তু নেপথ্যে যারা আছে কলেজের বিএড ফার্স্ট সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার যারা আছে তাদের যারা সহযোগিতা করেছে প্রথম থেকে যায়, যাদের নাম বলবো সবাই তো এখানে আসবে সবাই। আমি প্রথমে উল্লেখ করবো সাথী চ্যাটার্জি, বিএড ফার্স্ট সেমিস্টার প্রথম থেকেই আমাদের মৌসুমী দত্ত ম্যাডামকে আঁকা এবং পাঠানো ভীষণ ভালো একটা রেগুলার স্টুডেন্ট, প্রত্যেক দিন কলেজে আসে, যেমন আঁকায় সহযোগিতা করেছে এবং পারফরমেন্স করেছে সাথী চ্যাটার্জি। সঙ্গে আছে মধুমিতা হালদার, ফোর্থ সেমিস্টার, চলে আসবে সবাই চলে আসবে। সৌরভ হালদার ফোর্থ সেমিস্টারে, যারা সকাল থেকে সাহায্য করেছেন, এবং মৃত্যুঞ্জয় বেরা চলে আসুন। আকাশ চৌধুরী, অবিন্দম সর্দার এবং অরিন্দম দাস। আরেকজন আছে রেগুলার স্টুডেন্ট নীতিশ টুকাই, বিক্রম দাস। তাদের জোরে একটা হাত লাগিয়ে এই প্রথম মঞ্চে একটা গায়ে রবীন্দ্রনাথের প্রতিকৃতি পেয়েছে। এছাড়া আছে পায়েল নস্কর, পৌলমী, পূর্ণশ্রী মুখার্জি। তাদের নাম না করেই না, এরা প্রথম থেকে আমাদের অনুষ্ঠানটা পর যে কোনো ব্রেক আগে আমাদের সময় লাগতো, এরা দারুণভাবে অ্যাসিস্ট করেছে প্রথম থেকে আমাদেরকে। ওদের জন্য জোরে হাত তালি। এছাড়া যাদের নাম আমি করতে পারলাম না, অনিরুদ্ধ পান্ডা এবং মেধাব সাবজেক্টের সমস্ত ছাত্রী আর বিএড ফার্স্ট সেমিস্টারে এদের জোরে একটা হাত তালি দেবেন। এরা আসেন দেবেন শিক্ষক শিক্ষিকা হবে, তাদের জন্য জোরে একটা হাত তালি দেবেন, যারা আমরা দেখে যেন এটা ইনক্লুড করতে পারে। মঞ্চের পাশে এই প্রথম আমাদের একটা রবীন্দ্রনাথের প্রতিকৃতি দেখতে পাচ্ছেন পাশে। এইটা আইডিয়াটা প্রথমে আসে আমাদের এই কলেজের যিনি আগে এক্স টিআইসি ছিলেন ডক্টর দেবাশিস ভট্টাচার্য, তাদের জোরে একটা হাত তালি সবাই দেবে। হ্যাঁ, আরেকজন আছে আমাদের ফার্স্ট সেমিস্টারের খুব ভালো একটা স্পোর্টস পার্সন চন্দন কুমার মন্ডল, যে আমাদের হাত তালি। সবাই এরকমভাবে সহযোগিতা করবে, তারা আমাদের প্রোগ্রাম ভালোই করতে পারবে। এবং এই প্রথম মনে হয় প্রায় 1 ঘন্টা আগে আমাদের মঞ্চ কিন্তু তৈরি হয়েছিল, তার জন্য একটা বিজ্ঞান আমাদের মৌসুমী দত্ত ম্যাডামের জন্য। সবাইকে তাদের ছাত্রছাত্রী সবাইকে অনুরোধ করবো তারা যেন বারবার যেন এই প্রোগ্রাম যখন হবে আগে থেকে যেন আমাদের অ্যাসিস্ট করে, তাহলে আমরা খুব ভালোভাবে এই প্রোগ্রামটা করতে পারবো। সবাই ভালো থাকবেন। এরপরে
এবার তো সবাইকে ডেকে নাও যারা প্রোগ্রাম করেছে। সহশিল্পী হিসেবে অমৃতা ভট্টাচার্য, পিউ হালদার, স্বাতী চ্যাটার্জি, মৌসুমী দেব, সৌরভ হালদার সবাই সম্পূর্ণভাবে প্রেক্ষাগৃহকে, শিল্পা মণ্ডল প্রেক্ষাগৃহকে সম্পূর্ণভাবে সাজিয়ে তোলার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এইভাবে এই অনুষ্ঠানটিকে বাস্তবায়িত করার জন্য। এবং সর্বশেষ যাদের কথা না বললেই নয়, যারা অদম্য প্রচেষ্টা এবং অক্লান্ত পরিশ্রম ছাড়া আজকের এই অনুষ্ঠানকে বাস্তবায়িত করা সম্ভব হলো না। শুধু তাই নয়, শেষ পর্যন্ত কাজটি সম্পূর্ণ করতে সাহায্য করেছেন তারা হলেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তাপসী দাস ম্যাম, যোগেশ চন্দ্র যোদ্ধা স্যার, আসলে আমাদের প্রিয় জেজে স্যার, দেবাশিস স্যার এবং ভীষণ প্রিয় সকলের বন্ধু ম্যাম, এমডি ম্যাম, সকলের জন্য একটু হাতের তালি চাইছি। নবনীতা দি একটু এখানে চলে আসো। সবাই যারা যারা এখানে আসো সবাই আসো। এখনো কিছু নাম বলা হয়নি, তার মধ্যে হচ্ছে প্রীতিলতা মণ্ডল, পুষ্পাঞ্জলি গিরি, পিঙ্কি সাজানজি, মলয় সরকার, সকলকে ডেকে নিচ্ছি। এবং আজকে এই যা পরিচালনা করলাম স্যার, আপনি হচ্ছেন কেন?